অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, প্রায় 6 মাস পর। এতদিন পড়ালেখার জন্য বাড়িতে আসতে পারি নাই, তাই 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। বাস কাউন্টারে বসে আছি, বাস আসতে এখনও 5 মিনিট বাকি আছে। বাস চলে আসছে, তাই দেরি না করে বাসে উঠে পড়লাম। বাসের টিকিট অনুযায়ী সিটে গিয়ে দেখি একটি মেয়ে বসে আছে। এক্সকিউজ মি, আপনি কি এই সিটে বসবেন নাকি? কেন? এই সিটটা আমি ভাড়া করেছি, আর আপনি বসে আছেন তাই। ও আচ্ছা, আমি এই সিটে বসবো। আমার প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আমি আর কিছু না বলে সিটে বসে পড়লাম। ব্যাগ থেকে হেডফোন বের করে কানে দিয়ে গান শুনতেছিলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। এবার আপনাদের পরিচয়টা দেই। আমি সাইফুল ইসলাম পারভেজ। এবার অনার্স 2য় বর্ষে পড়ি, কক্সবাজার। আমি বাবা মায়ের 2য় সন্তান। আমার বড় ভাই আছে, সে অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বাসের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা ঝাঁকুনির কারণে আমি হুমড়ি খেয়ে পাশে বসা মেয়েটার গায়ে পড়লাম। সরি, আসলে আমি ইচ্ছে করে আপনার গায়ে পড়ি নাই, হঠাৎ ঝাঁকুনির কারণে পড়ে গেছি। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। বাহ, মেয়েটা তো ভালো। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত। একটা কথা বলি? জি বলেন। না মানে আপনার নামটা জানতে পারি? কেন? না, এই যে আমি আর আপনি একসাথে জার্নি করছি, অথচ কেউ কথা বলছে না। এতে আপনার না হলেও আমার বোরিং লাগছে। পরিচিত হলে গল্প করে যাওয়া যেত, এতে জার্নিটাও আনন্দদায়ক হতো। ঠিক বলেছেন। আমি রুবি, রুবি ইসলাম। আর আপনি? জি, আমি পারভেজ। তা আপনি কিসে পড়েন? এই তো অনার্স 2য় বর্ষে। আপনি? আমিও তো অনার্স 2য় বর্ষে পড়ি। এইভাবে অনেক গল্প করলাম। বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। ওহে, আমি আর রবি একই শহরে থাকি। বাস থেকে নেমে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, কারণ আমি যে বাসায় আসবো তা তো কাউকে বলি নাই। তাহলে ভাইয়া জানলো কিভাবে? আমি রুবির কাছ থেকে বিদায় নিয়ে সামনে তাকিয়ে দেখি ভাইয়া উধাও। অদ্ভুত, এইমাত্র দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে, এখন দেখি কেউ নাই। মনে হয় ভুল দেখছি। তাই আর কিছু না ভেবে বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আম্মু? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আর আসার সময় বলে আসবি না? সারপ্রাইজ আম্মু, আমিও ভালো আছি। দেখি সরো, ভিতরে যাব। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে আম্মুকে বললাম, আব্বু আম্মু ভাইয়া কই? তোর আব্বু অফিসে, আর তোর ভাইয়া ভার্সিটি গেছে। ওহ, আপনাদের বলতে ভুলে গেছি, আমার ভাইয়া রাজনীতি করে। তারপর খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। একেবারে রাত্রে ঘুম থেকে উঠলাম। উঠে আব্বুর সাথে দেখা করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আসবো? আরে আয়, বস। তা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আসলে আমরা একে অপরকে তুই করে বলি। ভালো। তা তোর লেখাপড়ার খবর কি? মোটামুটি ভালো। তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। তারপর ভাইয়া চলে গেল। আমি বসে আছি, কিছুক্ষণ পর ভাইয়ার মোবাইলটা বেজে উঠলো। পরপর 4বার ফোন আসলো। ভাইয়ার আসতে দেরি দেখে আমি পিক করলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, এই তোমার ফোন পিক করতে এত দেরি হয় কেন? আর আজকে না আমার বাস স্টপ থেকে পিক করার কথা ছিল? দেখুন ভাইয়া ওয়াশরুমে গেছে, আর আপনি অনেকবার ফোন দিচ্ছেন, তাই আমি পিক করলাম। বলার সাথে সাথে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর ভাইয়া রুমে আসলো। মেয়েটা কে? কোন মেয়ে? যার সাথে লুতুপুতু করতেছো? কি সব আজে বাজে কথা বলছিস? বাজে কথা না, এ কথা বলে আমি ভাইয়ার মোবাইলটা তার হাতে দিলাম। যে নাম্বার থেকে কল আসলো সেটা মাই লাইফ নামে সেভ করা। ভাইয়া নাম্বার দেখে থতমত হয়ে বলল, একটা রং নাম্বার। ভাইয়া তুই আমাকে রং নাম্বার সম্পর্কে শেখাতে আসছিস? এই যা তো, এসব ফালতু পেঁচাল ভালো লাগছে না। ঠিক আছে, আমি আব্বুর কাছে যাচ্ছি। এই কথা বলে উঠে হাঁটা শুরু করলাম। তখনই ভাইয়া আমার হাত ধরে বলল, আরে কই যাস, বস। আব্বুকে বলার দরকার কি? তাহলে বল মেয়েটাকে, আর কতদিন হলো? বড় ভাইয়ের সম্পর্কে এসব জানতে তো লজ্জা করে না? দেখ ভাইয়া, আমাকে সব বল, তা না হলে তোকে এমন বাস দেবো না, জীবনেও আর ওনার সাথে যোগাযোগ করতে পারবি না। আচ্ছা বলছি তো, ওর নাম রুবি। আমাদের ভার্সিটির 2য় বর্ষে পড়ে। 6 মাসের রিলেশনশিপ। রবি নামটা শুনে একটু অবাক হলাম। বাসে আমার পাশে বসা সেই মেয়েটা না তো? যদি হয় তাহলে তো ভাবি হিসেবে পারফেক্ট। না তেমন কিছু না। আচ্ছা, কাল আমি তোর সাথে তোদের ভার্সিটিতে যাব। কেন? তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি।
আর আমি দেখব তোর পছন্দ কেমন। তারপর ভাইয়ার রুম থেকে বেরিয়ে মা বাবার রুমে গিয়ে আসবো। আব্বু আয়, কিছু বলবি? ভিতরে গিয়ে আম্মুর পাশে বসে, আম্মু তুমি বাসার এত কাজ করো, তোমার কষ্ট হয় না? তা হয়, কিন্তু কেন? তোমার কষ্ট কমানোর জন্য একজন পার্টনার আনি। তুই কি বোঝাতে চাচ্ছিস? তুই কি কাজের বুয়ার কথা বলছিস? আমি বলে কি আর তোমরা বুঝো কি? তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি বোঝাতে চাচ্ছি এটাই যে এ বাড়িতে একটা ভাবির দরকার, মানে এ বাড়িতে একটা পুত্রবধূর দরকার। আমার কথা শুনে আব্বু আম্মু কিছুক্ষণ চুপ থেকে। ভালো কথা বললি তো। আমি সব সময় ভালো কথা বলি। তা তোর ভাইয়ের কোনো মেয়ে পছন্দ আছে নাকি? আছে, কাল যাব ভাইয়ের সাথে দেখা করতে, পরে তোমাদের বলবো। এ কথা বলে নিজের রুমে আসলাম আর ভাবতে লাগলাম যাকে দেখলাম বাসে আমার পাশে বসা মেয়েটা হয়। সবই মিলেছে, শুধু চেহারা মিললেই হয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে ভাইয়ার সাথে ভাইয়ার বাইকে করে ভার্সিটিতে যাচ্ছি। ক্যাম্পাসে ঢোকার পর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, সেদিকে খেয়াল না করে ভাইয়াকে অনুসরণ করতেছি। কিছুক্ষণ হাঁটার পর ভাইয়া একটা মেয়েদের গ্রুপে গিয়ে বলল রবি। মেয়েটা তখন পিছন ফিরে তাকালো। আমি তো খুশি, কেননা এই সেই মেয়ে যার সাথে বাসে করে গল্প করতে করতে আসছি। আরে তুমি এখানে? আমারও একই কথা, তুমি এখানে? ওয়েট, তোমরা একে অপরকে চেনো নাকি? আরে ওর সাথে তো কাল কক্সবাজার থেকে আসছি। রবি, ও হচ্ছে আমার ছোট ভাই, আর পারভেজ ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ভাবি ভাইয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে নিজের গার্লফ্রেন্ডকে ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তার মানে তুমি কাল রাতে ফোন দিয়ে ঝাড়ি দিচ্ছিলেন? তাই তো বলি, কাল ভাইয়াকে বাস স্টপে দেখি আবার পরক্ষণে উধাও হয়ে গেল। খেয়াল করে দেখলাম দুজনেই লজ্জায় মাথা নিচু করে আছে। তারপর আমরা তিনজন মিলে সারাদিন ঘুরলাম। রাতে আব্বু আম্মুর কাছে গিয়ে বললাম, আব্বু আম্মু আমি মেয়ে দেখে এসেছি, আমার কাছে অনেক ভালো লাগছে, ভাবি হিসেবে পারফেক্ট, আর তোমাদেরও ভালো লাগবে। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, কোরআনও পড়ে। তাহলে ঠিক আছে, আমরা আগামীকাল 2 দিন পর মেয়ে দেখতে যাব সবাই। এই 2 দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। যেদিন মেয়ে দেখতে যাব তার আগের দিন রাত্রে ভাইয়া আমাকে ডাকলো তার রুমে। ভাইয়া আমাকে কেন ডেকেছিস? আমাকে একটু হেল্প করতে পারবি? কি সাহায্য ভাইয়া? রবিকে নাকি কাল ছেলেপক্ষ দেখতে আসবে, তুই একটু বাবা মাকে বল না রবির ব্যাপারে। আচ্ছা যাচ্ছি। তারপর ভাইয়ার রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললাম। ও এসব ব্যাপারে ভাইয়া এবং ভাবিকে বলি নাই, তাদের সারপ্রাইজ দেব বলে। তারপর ছাদ থেকে সিরিয়াস মোডে গিয়ে বললাম, ভাইয়া তোর জন্য দুঃখের খবর আছে। আমার কথা না শুনে ভাইয়ার মুখে আমাবস্যা নেমে আসছে। এটা দেখে আমার ভীষণ হাসি পেল, তবুও হাসিটা আটকে রেখে ভাইয়ার পাশে বসলাম। কি হয়েছে ভাইয়া? আমি গিয়া আব্বু আম্মুরে বলছি, তখন আব্বু বলছে কাল তোরে নিয়ে আব্বুর বন্ধুর মেয়ে দেখতে যাবে। এখন কি হবে? এদিকে রবি চিন্তা করতেছে, কাল তাকে দেখতে আসবে। ভাই কিছু একটা কর না প্লিজ। আমি কি করব? আব্বু বলছে মেয়ে পছন্দ হলে নাকি আংটি পরিয়ে আসবে। আমার কথা শুনে ভাইয়া মাথায় হাত দিয়ে বসে আছে। ভাইয়ার অবস্থা দেখে না হেসে পারলাম না, তাই রুম থেকে বের হয়ে হেসে গড়াগড়ি খেয়ে এই কি অবস্থা করে ফেললাম। তারপর ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ভুলে গেছি। দূর হয় এখান থেকে। আব্বুকে এখন আপাতত বলছি যাতে কাল মেয়ে পছন্দ হলে আংটি না পরায়, আর তুই ভাবিকে একটা কল দিয়ে বলিস চিন্তা না করতে। তুই কি করবি? যা বলছি তাই কর। আচ্ছা। তারপর আমি ভাইয়ার রুম থেকে নিজের রুমে চলে আসি। মোবাইলে গেমস খেলে সময় পার করে দেই। কিছুক্ষণ পর আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল, তাই খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফেসবুক ব্যবহার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 11টা বাজে বাসায় আসলাম। তারপর গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। তারপর ভাইয়ার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়াকে দেখলাম মন খারাপ করে আছে। ভাইয়া আর কিছুক্ষণ, এরপর তুই নিজেই বিয়ে করার জন্য উতলা হয়ে যাবি। কি যা তা বলছিস? আমি বিয়ে করলে রুবিকেই বিয়ে করব। আহারে ভালোবাসা। দেখ হাসবি না, আমার কিন্তু রাগ হচ্ছে। এভাবে কথা বলতে বলতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যাওয়ার জন্য হাঁটা দিলাম। ভাইয়া হুট করে দাঁড়িয়ে গেল। কিরে দাঁড়িয়ে গেলি কেন? এ বাসাটা কেমন চেনা চেনা লাগছে। আরে এটা তো রুবিদের বাসা।
এই 2 দিন রুবি ভাবির কথা চিন্তা করতে করতে মাথা নষ্ট করে ফেললি নাকি? কার বাসাকে বলছিস রুবিদের বাসা? ভিতরে গিয়ে ভাইয়ার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিনিময় করলাম। ভাইয়া আস্ত একটা হারামি, রবি ভাবির সাথে প্রেম করে অথচ রবি ভাবির বাবা মাকে চেনে না। আমি তো ভেবেছিলাম এখানেই ধরা পড়ে যাব। কিছুক্ষণ পর রবি ভাবিকে নিয়ে আসা হলো, কিন্তু এ কি, দুজনেই দেখি নিচের দিকে তাকিয়ে আছে। আরে আরে হাদারাম, একবার সামনের দিকে তাকা। না হবে না, আমাকেই কিছু করতে হবে। কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা নিচের দিকে তাকিয়ে আছো কেন? সামনে তাকাও। আমার কথা শুনে দুজনে দুজনের দিকে তাকিয়ে বড় সড়ো একটা টাসকি খেলো। এরপর দুজনে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকালো, আর আমি মুস্কি মুস্কি হাসছি। 7 দিন পর বিয়ের তারিখ ঠিক হলো। সেখান থেকে বাড়িতে আসার সাথে সাথে ভাইয়া আমার কান ধরে তার রুমে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার অবস্থা পুরোই কেরোসিন। ভাইয়া হাত উপরে উঠালো, আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু না, মায়ের দেয় নাই, আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও ধরে আছি। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, তোকে অনেক অনেক ধন্যবাদ। এটা কি হলো? ভাবির জিনিস আমাকে দিচ্ছিস কেন? তুই খুব শয়তান হয়ে গেছিস। এসব কথা স্যার, এখন আমাকে বকশিস দে। কিসের বকশিস? ওমা, যে জল গড়িয়ে যাওয়ার কথা ছিল নদীতে, সে জল নিয়ে গেলাম সাগরে, আর এখন বলছিস কিসের বকশিস? আচ্ছা এই নে ধর। কথা বলে ভাইয়া আমাকে 2000 টাকা দিল। সেটা নিয়ে চলে গেলাম বন্ধুদের কাছে। কিরে, কি জন্য আসতে বললি? মামা, পার্টি হবে, পার্টি। কিসের পার্টি? আরে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে, এরপর আমার, তাই পার্টি দেব। সব কটাকে ফোন দে। এরপর সবাই মিলে মজা করলাম। এভাবে কেটে গেল 7 দিন। আজ ভাইয়ার বিয়ে, সারা বাড়ি আনন্দ, চারিদিকে সাজসজ্জা। বিয়েটাও হয়ে গেল। একদিন আমাদের সবাইকে ভাইয়ার শ্বশুর বাড়িতে যেতে বলল, তাই আমরা সবাই গেলাম দুপুরে খাওয়ার সময়। কি দেবরজি, মাংস নেও না কেন? তোমার না মাংস পছন্দ? আহা হা হা, ভাবি যখন চারপাশে মাংস থাকে না, তখন খেতে ইচ্ছে করে না। আর এগুলো রেখে দাও, আমি আসি 1 সপ্তাহ, একদিনে ইচ্ছে মতো খাবো। তোর কি আর কোনো কাজ নেই? খালি খাই খাই। ও মা, তোর হিংসে হচ্ছে? তোর শ্বশুর বাড়ির খাবার খাচ্ছি বলে? তোর শ্বশুর বাড়ির খাবার খাচ্ছি বল, এটা ছিল আমার কপালে। যা, খাবো না আর। আহা দেবরজি, তুমি খাও, রাগ করে না। আর তুমি ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? ওর যত ইচ্ছে খাক। দেখছিস, তোর সাথে জন্ম হওয়ার পর থেকে আসি, এত ভালোবাসা পাই নাই। আর ভাবি মাত্র 1 সপ্তাহ এসে কত ভালোবাসা দিছে। আহারে ভালোবাসা। তুই চুপ করবি? আব্বুর ধমক শুনে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষে ভাবিকে বললাম ঘুম দেবো, একটা রুম দেখিয়ে দিতে। তাই ভাবি একটা রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মনে হলো আমার বুকের উপর ভারী কিছু একটা, তাই দেখার জন্য চোখ খুললাম। চোখ খুলে দেখি আমার চোখ ছানা বড় হয়ে গেল। দিয়া! আমার চিৎকার শুনে সবাই রুমে চলে আসলো। কি হয়েছে পারভেজ, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? কিরে, চুপ করে আছিস কেন? তেমন কিছু না। তারপর আর কিছু না বলে সবাই চলে গেল। দিয়া যাওয়ার আগে আমাকে চোখ মারলো, আর আমি বোকার মতো বসে আছি। ভাবির একটা বোন আছে জানতাম, কিন্তু দিয়া যে ভাবির বোন সেটা তো ভাবতে পারি নাই। আপনারা ভাবছেন দিয়ার সাথে আমার কি সম্পর্ক? তাহলে চলুন 8 মাস আগে। ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান। সব দায়িত্ব নিয়েছে বড় ভাইরা। আমি গান করতে পছন্দ করতাম, তাই বড় ভাইদের বলেছি আমি গান করব। যথারীতি আমার নাম বলা হলো। আমি আমার বন্ধু হৃদয়ের গিটার নিয়ে মঞ্চে উঠে সবাইকে সালাম দিয়ে গান শুরু করলাম। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয়ে আমার, একাকী অসহায়। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয়ে আমার, একাকী অসহায়। বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, তুমি হীনা মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও। এই যে ভাইয়া দাঁড়ান। আমি ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে, তাই আমি নিজের মতো করে হেঁটে যাচ্ছি। তখন কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা উঁচু করে দেখি একটা মেয়ে। আপনাকে সেই কখন থেকে ডাকছি, আর আপনি চুপ করে চলে যাচ্ছেন। আসলে আমি সরি, আমি ভাবছিলাম আপনি অন্য কাউকে ডাকছেন তাই। ও আচ্ছা, কি জন্য ডাকছিলেন? ওহে,
আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার নাম পারভেজ, 2য় বর্ষের ছাত্র, তাই তো? কিন্তু আপনি জানলেন কি করে? মঞ্চে যাওয়ার সময় আপনার নাম কোন বর্ষে পড়েন এটা বলে ডাকলো। ওহ আচ্ছা, আসি। কি বোকা আমি। তারপর সেখান থেকে চলে আসছিলাম, তখনই আমার পরিচয় জানতে চাইবেন না? ও হে, বলেন। এতপর সেখান থেকে চলে আসলাম। পরের দিন ভার্সিটি গেট দিয়ে ঢোকার সময় কালকের মেয়েটা মানে দিয়া হাজির। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর একটা কথা, আমাকে আপনি তুমি করে বলবেন, আমি আপনার জুনিয়র। এইভাবে কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম, আর দিয়ার ক্লাসে। এভাবে কেটে গেল অনেক দিন। প্রতিদিন ভার্সিটিতে আসলে আমার সামনে এসে হাজির, কেমন আছেন হাবিজাবি জিজ্ঞেস করত। একদিন ভার্সিটির গেট দিয়ে ঢুকছিলাম, তখনই বালিকা হাজির। কেমন আছেন? খটকা লাগলো। প্রতিদিন ভাইয়া বলে, আজকে বলে নাই। ভালো, তুমি? ভালো। আচ্ছা, প্রতিদিন ভাইয়া বলতে আজকে ভাইয়া বললে না কেন? ভালোবাসার মানুষকে ভাইয়া বলা যায়। মানে? মানে সোজা বাংলা কথা, আমি আপনাকে ভালোবাসি। 1000 ভোল্টের শখ খেলাম। দেখো, আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যা কথা বললে লাভ নাই। আমি জানি আপনার কোনো গার্লফ্রেন্ড নাই, ইভেন কোনো মেয়ে ফ্রেন্ডও নাই। বালিকা দেখি আমার সম্পর্কে সব তথ্য নিয়ে মাঠে নেমেছে। এখন কি করি, মাথায় কিছু আসছে না। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে চলে আসলাম। ক্লাস শেষে লুকিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখনই পেছন থেকে। কি ব্যাপার, চোরের মতো কোথায় যাচ্ছেন? কই, আমি চোরের মতো যাচ্ছি? আমি তো মেসেজ আসছিলাম। তাহলে যাওয়ার সময় এদিক সেদিক উকিঝুঁকি দিয়ে কি দেখছিলেন? দূর বলে সেখান থেকে চলে যাচ্ছিলাম। পেছন থেকে দিয়া জোরে জোরে বলছিল, আরে দাঁড়ান, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। আমি সেখানে 1 মিনিটও না দাঁড়িয়ে মেসেজ চলে আসলাম। সেদিন রাত্রে মোবাইলটা বেজে উঠল, হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। হ্যালো। কেমন আছেন? জি ভালো, আপনি কে বলছেন? আপনার জানু বলছি। জানু জানু জানু, সরি, রং নাম্বার। আমার কোনো জানু নেই, আপনি ভুল নাম্বার ফোন দিচ্ছেন। জি না, আমি ঠিক নাম্বারে ফোন দিয়েছি। আপনি আমাকে চেনেন? তাহলে বলেন তো আমি কে? বালিকা তোতা পাখির মতো আমার জন্ম থেকে শুরু করে সব বায়োডাটা বলে দিয়েছে। এবার আমি অবাক না হয়ে পারলাম না, সাথে সাথে বালিকাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলেন তো? আর আমার সম্পর্কে আপনি এত কিছু জানলেন কি করে? আমি আপনার জানু। আরে আজব, আপনার নাম কি সেটা তো বলেন। নাম বললে চাকরি থাকবে না। কি, আপনি আমার সাথে কথা বলার জন্য চাকরি নিয়েছেন? আরে তা না, নাম বললে আপনি আর কথা বলবেন না, তাই নাম বলছি না। এমনিতেও আমি আপনার সাথে কথা বলবো না। এ কথা বলে আমি কলটা কেটে দিলাম আর নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিলাম। এভাবে যাচ্ছিল আমার দিনকাল। ভার্সিটিতে দিয়া জ্বালাতন করে, আর রাত্রিবেলা সেই অচেনা মেয়ে। বুঝি না অপরিচিত মেয়েটি এত নাম্বার কই পায়। 10টির মতো নাম্বার ব্লক করছি, কিন্তু সেই মেয়েটির জ্বালাতন কমে নাই। আচ্ছা, এটা দিয়া নয় তো? কথাগুলো ক্যাম্পাসে একা বসে বসে ভাবছিলাম, তখনই দিয়ার আগমন। এইখানে একা বসে বসে কি ভাবছেন? আমাকে বলতেন, তাহলে একসাথে বসে কথা বলতাম। আচ্ছা, তুমি এত নাম্বার কই পাও? মানে? এই যে আমি তোমার 10টি নাম্বার ব্লক করেছি, তারপরও প্রতিদিন কল দাও, এত নম্বর কই পাও? আপনাকে কে বলেছে যে আমি আপনাকে ফোন দিয়ে কল দেই? আমি জানি তুমি প্রতিদিন কল দাও, এমন করো কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। দূর, এসব ভালো লাগে না। আমার অধিকার আমি আদায় করব। দেখো, আমি প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। তাহলে চলেন আমরা বিয়ে করি। তুমি কি পাগল? হ্যাঁ, আমি আপনার প্রেমের পাগল। দূর। প্লিজ আমাকে একটু ভালোবাসেন, আমি আর কিছুই চাই না। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। আমারও ভালোবাসতে ইচ্ছে হয়, কিন্তু ভীষণ ভয় হয় যদি হারিয়ে ফেলি, তাই ভালোবাসতে ইচ্ছে করে না। এভাবে কেটে গেল 8 মাস। এই 8 মাস দিয়া কতবার যে আমাকে ভালোবাসি বলেছে তার হিসেব নেই। আমি নিশ্চিত আমার পরিবর্তে যদি অন্য কাউকে এতদিন বলতো, তাহলে হয়তো তাদের রিলেশন হয়ে যেত। কিন্তু আমি ভয়ে সামনে এগোতে পারছি না। আমি যাকে ভালোবাসবো তাকে সারা জীবনের জন্য ভালোবাসবো। দরজা খোলার শব্দে অতীত থেকে বর্তমানে আসলাম। তাকিয়ে দেখি দিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। এই কয়দিনে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আগের থেকে অনেক চিকন হয়ে গেছে। এতদিন হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই। কি দিয়া দরজা বন্ধ করছে কেন?
এ কি, তুমি দরজা বন্ধ করছো কেন? চুপ, একটা কথা বলবেন না। এই কথা বলে আমার দিকে এগিয়ে আসছে। আরে আজব, তুমি আর কিছু বলতে না দিয়ে আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারছি না। বুঝলাম না আমার থেকে দিয়ার গায়ে এত শক্তি আসলো কোথা থেকে। এভাবে 7-8 মিনিট থাকার পর ছেড়ে দিল। এতক্ষণ থাকার ফলে দুজনে হাঁপিয়ে গেলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। এই কথা বলে আমার দিকে এগিয়ে আসছে। আরে আজব, তুমি আর কিছু বলতে না দিয়ে আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারছি না। বুঝলাম না আমার থেকে দিয়ার গায়ে এত শক্তি আসলো কোথা থেকে। এভাবে 7-8 মিনিট থাকার পর ছেড়ে দিল। এতক্ষণ থাকার ফলে দুজনে হাঁপিয়ে গেলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। লাগে এই কয়দিন আপনার ফোন বন্ধ কেন? জানেন আমি কত চিন্তায় ছিলাম। আসলে এই কয়দিন আমি ইচ্ছা করে ফোন বন্ধ করে বাসাটা ব্যবহার করছি। আচ্ছা, একটা কথা বুঝলাম না, তুমি যদি ভাবির বোন হও তাহলে বিয়ের দিন তোমাকে দেখলাম না কেন? আমি গতকালকে বাড়িতে আসি। এতদিন আমার পরীক্ষা ছিল, জানেন আপনার চিন্তায় আমার পরীক্ষাও খারাপ হয়েছে। আমাকে নিয়ে চিন্তা করতে তোমাকে কে বলছে? ভালোবাসি তো তাই। উফ দিয়া, তোমাকে কতবার বললাম তোমাকে আমি ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? ভয় হয়, ভীষণ ভয় হয় যদি হারিয়ে ফেলি। আমার ভয় হয় না, তারপরও আমি আপনাকে ভালোবাসি। প্লিজ আমাকে একটু ভালোবাসেন। তখনই দরজায় টোকা পড়লো। তখনই দরজায় টোকা পড়লো। আমি বিছানায় বসেছিলাম আর দিয়া গিয়ে দরজা খুলে দিল। রুমের ভিতর ভাবি আসলো, এসে দরজা বন্ধ করে দিল। ভাবির কর্ম দেখে আমি অবাক হলাম। ভাবি এসে আমার সামনে বসলো আর দিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে বসে আছি। আমি সব কিছু জানি। ভাবির এমন কথায় মাথা নিচু থেকে উপর করে ভাবির দিকে তাকালাম। দেখি ভাবি আমার দিকে তাকিয়ে আছে। দিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। তুমি কিসের কথা বলছো ভাবি? ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ার দিকে তাকিয়ে বললেন, আমার বোন তোমাকে ভালোবাসে আর তুমি তাকে বাসো না। আমি ভাবির কথা শুনে দিয়ার দিকে তাকালাম। দিয়া সেখান থেকে কান্না মুখ নিয়ে চলে গেল। আমি ভাবির দিকে অবাক হয়ে তাকালাম। অবাক হচ্ছ তাই না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। দিয়া আমাকে সব বলেছে। ভাবি একথা বলে চুপ হয়ে গেলেন। আমিও কিছু বলছি না, শুধু চুপ করে আছি। ভাবি কিছুক্ষণ পর চুপ থেকে বললেন, ও তোমাকে সেদিন থেকে ভালোবাসে যেদিন তোমার সাথে দিয়ার প্রথম কথা হয়, মানে যেদিন তোমাদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। দিয়া আমার বোন হলেও আমি ছিলাম ওর বেস্ট ফ্রেন্ড। ও আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। ও আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। তুমি যে তাকে অবহেলা করো এ কথাও আমাকে বলেছে। তুমি যেদিন ওর নাম্বার ব্লক করছো না, দিয়া আমাকে কান্না করে সব বলেছে। পরে আমি তাকে বলি যে তোমাকে সে এক এক দিন তার এক এক বান্ধবীর নাম্বার থেকে কল দেয়। সেদিন আমি কক্সবাজার যাই তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি সেদিন আসো নাই। আজ যখন তুমি আমাদের বাসায় আসো তখনই দিয়া আমাকে ডেকে বলে যে তুমি সেই ছেলে। আমি কি বলবো বুঝতে পারছি না। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে যে আমার সাথে কথা বলার জন্য এত কিছু করেছে, আর আমি তাকে শুধু অবহেলা করেছি। প্লিজ ছোট ভাই, আমার বোনটাকে ফিরিয়ে দিও না। ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে, যেটা আমি তোমার ভাইকে কোনোদিন ভালোবাসতে পারবো কিনা জানি না। আমার থেকে কোনো উত্তর না পেয়ে ভাবি চলে গেল। আর আমি বসে বসে ভাবছি কি করব। কিছুই বুঝতে পারছি না। একটা মেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু ভয়, না না, ভয় করলে চলবে না। ভয় করলে জীবনে কাউকে ভালোবাসতে পারবো না। সৃষ্টিকর্তা যাই করেন ভালোর জন্যই করেন। তাহলে দিয়াকে ভালোবাসতে ক্ষতি কি? না না, আর কিছু ভাবতে পারছি না। আর কিছু না ভেবে রুম থেকে বের হয়ে ভাবিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে পেলাম। এদিক সেদিক তাকিয়ে দেখি কেউ আছে কিনা। না, কেউ নেই। এখনই বলা যায়, ভাবি কি? আমি রাজি। কি রাজি? দিয়াকে আর ফিরিয়ে দেব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কিন্তু বাবা মাকে ম্যানেজ করবে। একটু মুচকি হেসে, সবাই রাজি, শুধু তুমি ছাড়া। এখন তুমিও রাজি? মানে সবাই রাজি? কেমনে কি? তুই যেমন আমাদের জন্য করেছিস, আমরাও তেমন তোদের জন্য করলাম। সত্যি? লাভ ইউ ভাইয়া ভাবি। এত খুশি হয়ে লাভ নেই, আগে তোমাদের পড়ালেখা শেষ হোক, তারপর বিয়ে।
ভাবি দিয়া কই? মনে হয় ও রুমে আছে। আমি আর কিছু না বলে সব কটা রুম দেখতে লাগলাম, কিন্তু কোথাও দিয়াকে দেখতে পাচ্ছি না। তাই আবার ভাবির কাছে গেলাম। দিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ভাবি। মনে হয় ছাদে আছে। যখন ওর মন খারাপ থাকে তখনও ছাদে যায়। আমি আর কিছু না ভেবে ছাদের উদ্দেশ্যে দৌড় দিলাম। ছাদে উঠে দেখি দিয়া এক কোণে দাঁড়িয়ে আপন মনে আকাশ দেখছে। আমি গিয়ে দিয়ার পাশে দাঁড়ালাম। আমিও আমিও কি? ভালোবাসি। দিয়া কিছু না বলে চুপ করে আছে। বুঝতে পারছি আমার উপর অভিমান করে আছে। কিভাবে অভিমান ভাঙাবো বুঝতে পারছি না। আমি দিয়ার কাছ থেকে একটু দূরে গিয়ে দুহাত দুদিকে প্রসারিত করে আই লাভ ইউ দিয়া, আই লাভ ইউ। তখনই অনুভব করলাম কে যেন আমাকে খামচি দিয়ে জড়িয়ে ধরলো। সে আর কেউ নয়, দিয়া। আমার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। করুক কান্না, এটা হয়তো ওর জীবনের সুখের কান্না। সিঙ্গেল ছিলাম, ভালোই ছিলাম, বিন্দাস জীবন ছিল। রিলেশন হওয়ার পর থেকেই দৌড়ের উপর ছিলাম। কখনো এটা করেন, কখনো ওটা করেন, এই দিকে তাকান, ওই দিকে তাকালেন কেন, ইত্যাদি। জীবনটা তেনা ভেনা করে ফেললো। কিছু বলতে পারি না, ধমক দিলে ভ্যা ভ্যা করে কাঁদবে, আর উপর মহলে বিচার দিবে। বুঝি না চোখের মধ্যে এত পানি আসে কোথা থেকে। উপর মহল বুঝলেন না তো, উপর মহল হচ্ছে আমার আম্মুকে। পরে আমাকে ফোন দিয়ে শুরু করে দেয় ভাষণ, তোর জন্য টাকা পাঠানো বন্ধ করে দেবো, আর কোনোদিন যদি তুই ছোট বৌমাকে ধমক দিস, ইত্যাদি। বিয়ে হয় নাই, এখনই ছোট বৌমা। পরিবারের অর্ধেক আদর নিয়ে গেল আমার থেকে। সপ্তাহে আমাকে 2-3 দিন কল করে, আর দিয়াকে সপ্তাহে 7 দিন কল করে। একদিন ক্যাম্পাসে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলছিলাম, নাম লিমা। গতদিন ভার্সিটিতে আসে নাই, তাই গতদিনের নোট চাচ্ছে, সেটা নিয়ে কথা বলছিলাম। কথা শেষ না হতেই পেছন ফিরে দেখি দিয়া কোমরে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ওই মেয়েটা কে, আর ওর সাথে কিসের এত কথা বলছেন? কেন, শুনতে পাওনি? শুনতে পাইনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। আমার ফ্রেন্ড লিমা গতকাল আসে নাই, তাই নোট চাচ্ছে। কেন আপনার কাছে নোটস চাইবে? অন্য কারো কাছে যেতে পারে না? দেখো, তুমি কিন্তু বেশি বেশি করছো। কি বেশি বেশি করছি? সত্যি কথা বললেই বেশি বেশি হয়ে যায়। এই, তোমার সমস্যা কি? সবসময় এত বেশি বোঝো না, হ্যাঁ? এই, কান্না বন্ধ করো, ক্যাম্পাসে সবাই দেখছে। সবাই দেখো, আপনি আমাকে ধমক দিলেন কেন? আমি এক্ষুনি মাকে বলে দিব। ওই সাকাম, এ তো ডাইরেক্ট অ্যাকশনে চলে যাচ্ছে। কি করি? আচ্ছা লক্ষ্মীটি, এখন কান্না বন্ধ করো। দেখো সবাই দেখছে। আচ্ছা যাও, তোমাকে আর ধমক দেবো না, প্লিজ কান্না বন্ধ করো। সত্যি তো? সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরেন। এই, তুমি কি পাগল? ক্যাম্পাসে সবাই দেখছে তো। তো কি হয়েছে? আমার বর আমাকে জড়িয়ে ধরবে, তাতে সবাই দেখলে দেখুক। আমি পারবো না। আপনি জড়িয়ে ধরবেন নাকি মাকে ফোন করব? দেখো, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছো। দিলাম কিন্তু ফোন। উপায় অন্তর না দেখে জড়িয়ে ধরলাম। এভাবে যাচ্ছিল দিনকাল। অনার্স কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম কিছুদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দেবো, কিন্তু না, সবাই বলছে চাকরি করতে। সবার প্যান প্যানের কারণে 1 মাসের ভিতরে চাকরিতে জয়েন করতে হয়েছে। জানতাম না যে চাকরি সবকিছুর জন্য দায়ী হবে, তাহলে এত তাড়াতাড়ি চাকরি করতাম না। এতদিন প্যান পিয়ে নিয়েছে চাকরির জন্য, এবার শুরু হয়েছে বিয়ের জন্য। মা বলে আমি আমার ছোট বৌমাকে তাড়াতাড়ি বাড়িতে আনতে চাই। ভাবি বলে কতদিন আমি আমার বোনটার সাথে ভালো করে আড্ডা দিতে পারি না। আর দেয়া তো আছেই, যেখানে সেখানে বলে ভালো চাকরি করিস, এবার বিয়েটা কর। সবার জ্বালাতন সহ্য করতে না পেরে বলে দিলাম যে বিয়ে করব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনি কাল আমার বিয়ে, এখন আমাকে মার্কেটে যেতে হবে। মায়ের এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। গতকাল বলছি বিয়ে করব, আর আজ বলে আগামীকাল বিয়ে। আর কি, পরের দিন ধুমধাম করে বিয়ে হয়ে গেল দিয়ার সাথে। রাত 12টায় অধিক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে পুরোনো দিনের কথাগুলো ভাবতেছি। ভাবনার সেদ ভাঙলো ভাবির কথায়। কি ভাই, এখানে দাঁড়িয়ে কি ভাবা হচ্ছে শুনি? কিছু না ভাবি। আচ্ছা ভাবি, তুমি কি ভাইয়াকে প্যারা দিতে? কেন, কি হয়েছে ভাই? তোমার বোন আমাকে বিয়ের আগে যে পরিমাণ প্যারা দিছে না, জানি আজ থেকে কি পরিমাণ বাড়িয়ে দেয়। জানতে হলে ভেতরে যাও। এই কথা বলে দিল এক ধাক্কা। আমি সোজা রুমের ভিতরে চলে গেলাম, আর ভাবি বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। খাটের উপরে দিয়া লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। দিয়ার কাছে যেতেই খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি যখন ওঠাতে যাব তখনই দিয়া দাঁড়িয়ে ঘোমটা খুলে চোখ বড় বড় করে পাঞ্জাবির কলার চেপে ধরলো। দিয়ার এমন রূপ দেখে আমি অবাক, আগে কখনো এমন দেখিনি। এতক্ষণ কোথায় ছিলেন? বন্ধুদের সাথে। সারাদিন তো বন্ধুদের সাথে ছিলেন, রাত্রেও থাকতে হবে।
আমার দুহাত দিয়ে দিয়ার কোমর ধরে আমার আরও কাছে এনে, আমি তো আমার লক্ষ্মী বউটার কাছে অনেক আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু বন্ধুরা তো আসতে দিল না। থাক, আর আল্লাহ দেখাতে হবে না। এ কথা বলে খাটে গিয়ে বসে পড়লো। আমি গিয়ে পাশে বসে বললাম, চলেন, আজ আমরা সারা রাত গল্প করব। গল্প করব। তার আগে দুজন মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, কেমন? হুম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। আপনি করবেন না। আমার অজু আছে। তারপর দিয়া ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আমি খাটের উপরে বসে আছি। দিয়া ফ্রেশ হয়ে আসলে দুজন মিলে নামাজ পড়ার পর দিয়া খাটে বসলো, আর আমি দিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। দিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানেন, আজ আমি খুব খুশি। জানি। তাহলে বলেন তো, আমি আজ কেন খুশি? তুমি তোমার ভালোবাসাকে নিজের করে পেয়েছো, তাই? কিন্তু কিছু অপূর্ণ রয়ে গেছে। আমার দ্বারা সেই অপূর্ণ পূর্ণ করা যাবে? আমাকে এখন কোলে নিয়ে ছাদে যাবেন, তারপর আমরা দুজন গল্প করব। কিন্তু তোমার আপু, ভাবি তো দরজা বাইরে থেকে লক করে দিয়েছে। আমার কথা শুনে দিয়া খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে দরজা টান দিতেই খুলে গেল। এই যা, এখন কি হবে? দিয়া চোখ বড় বড় তাকিয়ে আমার দিকে আসছে। আপনি তো বললেন আমার আপু বাইরে থেকে দরজা বন্ধ করে দিছে। আমি তো দেখছি দরজা খোলা। সত্যি বলছি, ভাই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। আবার মিথ্যা কথা বলেন। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো? কিছু বলতে হবে না, আমাকে এখন কোলে করে ছাদে নিয়ে চলুন। আমি আর কিছু না বলে দিয়াকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। ছাদে গিয়ে দেখি ভাইয়া ভাবি দাঁড়িয়ে গল্প করছে, তাই দ্রুত দিয়াকে কোল থেকে নামিয়ে দিলাম। আমাদের দেখে ভাইয়া ভাবি হাসা শুরু করছে। আমি আর দিয়া লজ্জায় মাথা নিচু করে আসি। কি রে দিয়া, তুই আমার ভাইটারে দৌড়ের উপরে রাখিস কেন? দৌড়ের উপর রাখছি মানে? ভাবি চুপ করো তো। ওই, আপনি চুপ করেন। আপু, তুমি বলো ভার্সিটিতে কি? আল্লাহ, এখন ভাবি তো সব বলে দিবে, তাহলে আমার কি হবে? কিছুই মাথায় আসছে না। তুই নাকি ভার্সিটিতে পারভেজকে দৌড়ের উপরে রাখতি। মিথ্যা কথা ভাবি, মিথ্যা কথা বলো না। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা কথা না সত্য কথা তা ভালো করে বুঝে গেছি। এ কথা বলে রাগ দেখিয়ে দিয়া নিচে চলে গেল। ভাবি, এখন এ কথা বলার কি দরকার ছিল? ভাবি বলল, যাও ভাই, তুমি দৌড়ের উপর থাকো। এ কথা বলে ভাইয়া ভাবি দুজনে হাসা শুরু করলো। আমার জান যায় যায় অবস্থা। দিয়ার রাগ সহজে ভাঙানো যায় না। আমি দ্রুত রুমে চলে আসলাম। এসে দেখি দিয়া খাটের উপরে বসে আছে। আমি রুমের দরজা বন্ধ করে খাটের কাছে যেতেই, একদম খাটে ওঠার চেষ্টা করবেন না। কেন খাটে উঠবো না? কেন মানে? আমি আপনাকে দৌড়ের উপর রাখি, তাই না? সত্যি বলছি, আমি এ কথা বলি নাই। তাহলে কি বলছেন? আমি শুধু বলছি তুমি আমাকে প্যারা দাও। কি? আমি আপনাকে প্যারা দেই? এ কথা বলে একটা বালিশ ছুঁড়ে মারলো আমার দিকে। যান, নিচে গিয়ে ঘুমান। নিচে ঘুমালে তোমার কষ্ট হবে না? না, হবে না। কেন, তুমি না আমাকে ভালোবাসো? এখন বাসি না। এটা কেমন বিচার? এটা ভালো বিচার। আমাকে ক্ষমা করা যায় না? না, আর একটা কথাও বলবেন না। চুপচাপ নিচে ঘুমান। একথা বলে দিয়া শুয়ে পড়লো, আর আমি নিচে শুয়ে আছি। তো কি হয়েছে? ঘুম তো আসছে না, তাই জেগে আছি। কিছুক্ষণ পর দিয়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। বাহ, আমার বউটাকে তো বেশ ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগে। শোয়া থেকে উঠে দিয়ার পাশে হাঁটু গেড়ে বসলাম। কাজল টানা চোখ, মুখে মৃদু হাসি লেগে আছে। অনেক সুন্দর লাগছে দিয়াকে। কপালের চুলগুলো সরিয়ে একটা চুমো দিলাম। সাথে সাথে দিয়ার চোখ খুলে ফেললো। আমি ভূত দেখার মতো লাফিয়ে উঠলাম। এ কি, তুমি ঘুমাওনি? এক দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে কপালে চুমু খেলে ঘুম আসে। ও, তার মানে তুমি জেগেছিলে? আচ্ছা, আমি সরি এখনকার জন্য। এ কথা বলে নিচে শুয়ে পড়লাম। কি নিষ্ঠুর বউ, একবারও বলো না নিচে ঘুমানো লাগবে না, উপরে আসেন। হইছে, আর নিচে ঘুমাতে হবে না, উপরে আসুন। বাহ বাহ, আমার মনের কথা সত্যি হলো দেখি। সত্যি উপরে আসবো? দিয়া আমার বুকের উপর ঘুমাবে? কেন? আমার না অনেক শখ, আমার বউ প্রতি রাতে আমার বুকের উপর ঘুমাবে। ও মা, তাই নাকি? আর কি কি শখ আছে? এখন ঘুমাও, পরে বলবো। তারপর দিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। দিয়া ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেলাম। এভাবে যাচ্ছিল দিনকাল। এরই মাঝে যে কোম্পানিতে কাজ করি সেখান থেকে একটা ফ্ল্যাট ও প্রমোশন দেওয়া হলো দক্ষ কাজের জন্য। ফ্ল্যাটের বিষয় বাড়িতে বললে আম্মু বলল আমি আর দিয়া যেন সেই ফ্ল্যাটেই থাকি। তখন বললাম, কেন, তুমি না বলতে এই বাড়িতে তোমার ছোট বৌমাকে দেখতে চাও?
ফ্ল্যাটে গেলে কিভাবে দেখবা? আম্মু তখন ধমক দিয়ে বলল, আমি যেটা বললাম সেটা করো। এখন দিয়া আর আমি আলাদা থাকি, কিন্তু প্রতি সপ্তাহে একদিন আব্বু আম্মুর সাথে থাকি। আজ সন্ধ্যায় অফিস থেকে আসার সময় একটা সবুজ রঙের শাড়ি কিনলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার সাথে সাথে দিয়া দরজা খুলে দিল। মনে হলো দরজার ওপাশে অপেক্ষা করছিল। বাসার ভিতরে যাওয়ার আগে দিয়ার কপালে একটা চুমু দিলাম। এটা দিয়ারই কথা, বাইরে গেলে অথবা আসলে তার কপালে চুমু দিতে হবে। কিনে আনা শাড়ির ব্যাগটা দিয়ার দিকে বাড়িয়ে বললাম, এইটা পরে আসো তো। এটা কি? খুলে দেখো। ওয়াও, সবুজ শাড়ি। আসার সময় পছন্দ হয়েছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। এখন পরে আসো তো। পরতে পারি, তবে একটা শর্ত আছে। দুহাত দিয়ে দেয়ার কোমর ধরে আরো কাছে এনে, কি শর্ত শুনি? শাড়ি পরার পর আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আপনার শর্ত মঞ্জুর করা হলো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, আর তুমি শাড়ি পরে রেডি হয়ে নাও। আচ্ছা। তারপর আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি দিয়া শাড়ি হাতে খাটি বসে আছে। কি ব্যাপার, তুমি রেডি না হয়ে শাড়ি হাতে নিয়ে বসে আছে যে? দিয়া শাড়িটা আমার দিকে বাড়িয়ে বলল, আপনি পরিয়ে দেন। আমি তো শাড়ি পরাতে পারি না। সমস্যা নেই, আমি যেভাবে বলবো সেভাবে করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা। কথা বলে দিয়ার হাত থেকে শাড়িটা নিয়ে দিয়ার কথা মতো পরিয়ে দিচ্ছি। শাড়ির কুচি দেওয়ার সময় দিয়ার নাভির দিকে চোখ গেল। নাভির পাশে একটা তিল ছিল, অনেক সুন্দর লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা। কথা বলে দিয়ার হাত থেকে শাড়িটা নিয়ে দিয়ার কথা মতো পরিয়ে দিচ্ছি। শাড়ির কুচি দেওয়ার সময় দিয়ার নাভির দিকে চোখ গেল। নাভির পাশে একটা তিল ছিল, অনেক সুন্দর লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি ব্যাপার, কি ভাবছেন? ভাবছি না, দেখছি। শুধুই কি দেখবেন নাকি কিস করবেন? দিয়ার কথা শুনে অবাক হলাম, কিভাবে মনের কথাটা ধরে ফেললো। আসলে আমারও কিস করতে ইচ্ছে করছে, তাই দেরি না করে কিস করে ফেললাম। তারপর কুচিটা ঠিক করে দুজন মিলে ঘুরতে গেলাম। এইভাবে যাচ্ছিল দিনকাল। এরই মাঝে আমাদের পরিবারে নতুন অতিথি হিসেবে ভাই আর ছেলে সন্তান হলো। তাকে দেখতে আমরা হসপিটালে গেলাম। দেখতে অনেক কিউট হয়েছে। রাত্রে ঘুমানোর সময় দিয়া বলল, একটা কথা বলবো, শুনবেন? বলো। আমার না ওইরকম একটা কিউট বেবি লাগবে। এত তাড়াতাড়ি না, আরো পরে। হুম, আমার তাড়াতাড়ি লাগবে। আচ্ছা, এখন ঘুমাও, সেটা পরে দেখা যাবে। এই কথা বলে আমি দিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। দিয়া ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। আমাদের সংসার জীবন সুখেই যাচ্ছিল। কয়েক মাস পর সন্ধ্যায় বাসায় শুয়ে এলাম। দিয়া রান্নাঘরে আমার জন্য লুডুস রান্না করছে। কিছুক্ষণ পর দিয়া একটা বাটিতে করে লুডুস নিয়ে আসলো। কি ব্যাপার, একটা বাটি কেন? তুমি খাবে না? খাবো। তাহলে তোমারটা কই? কেন, আপনি আমাকে খাইয়ে দেবেন? ও আচ্ছা, বসো। তারপর দুজন মিলে লুডুস ভাত করে খেলাম। খাওয়া শেষ হলে দিয়া বাটি নিয়ে চলে গেল, আর আমি মোবাইল দিয়ে গেম খেলতেছিলাম। কিছুক্ষণ পর দিয়া রুমে আসলো। ও, একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আগামীকাল আমাদের বাসাতে মেহমান আসবে। অনেক কাজ, আপনাকেও আমার সাথে থাকতে হবে। সে না হয় থাকলাম, কিন্তু কে আসবে? ওই যে আমেরিকাতে থাকে না মেজো খালামণি, ওনারা। ও আচ্ছা, আমি বসকে ফোন করে বলছি কাল ছুটি দেওয়ার জন্য। আচ্ছা। দিয়া রুম থেকে চলে গেল কাজ করতে। আমি বসকে ফোন করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পারভেজ সাহেব, এ সময় ফোন? সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে, তবে আগামীকাল আমার ছুটি লাগবে। কিন্তু পারভেজ সাহেব, আগামীকাল তো একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, সেখানে আপনাকে থাকতে হবে। স্যার, আমার ছুটিটাও তো বেশ জরুরি। আচ্ছা, আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করে চলে যাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্বাগতম। এটা শোনার পর দিয়া মন খারাপ করে ফেলে। মন খারাপ করার কিছু নেই, আমি তাড়াতাড়ি চলে আসব। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না 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 না, কেন? না, এমনি মনে হলো। দিয়াকে কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে, কিন্তু কি নিয়ে? দিয়া তো আমাকে সব কিছুই বলে, হয়তো অন্য কিছু নিয়ে। পরের দিন সকালে আমি অফিসে চলে গেলাম। দিয়া বাসায় একা সব কাজ করছে। সকাল 11টায় বাসার কলিং বেল বেজে উঠল। দিয়া গিয়ে দরজা খুলে দিয়ে দেখে তার খালা খালু। আসসালামু আলাইকুম খালা খালু, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। লিমন, তুই কেমন আছিস? লিমন হচ্ছে দিয়ার খালাতো ভাই। দিয়ার 1 বছরের বড়।
তবে একে অপরকে তুই করে বলে। ভালো। তা দুলাভাই কই দেখছি না যে? উনি তো অফিসে, তোমরা বসো। তারপর দিয়া সবাইকে শরবত দেয়। খাওয়ার পর সবাইকে রুম দেখিয়ে রেস্ট নিতে বলে। দিয়া রান্নাঘরে চলে যায়। দিয়া রান্নাঘরে রান্না করছে, সে সময় লিমন রান্নাঘরে যায়। তুই এখানে? কিছু লাগবে? না কিছু লাগবে না, তবে একটা কথা। দেখ, আমি এখন কাজ করছি, তোর ফালতু কথা শোনার সময় নাই। তারপরেও তোকে শুনতে হবে। আমি দেশে থাকতে তোকে অনেকবার প্রপোজ করেছি, থাপ্পড় পর্যন্ত খেয়েছি, তারপরেও ভালোবাসি, তোর পিছু ছাড়েনি। আর আমি আমেরিকাতে যাওয়ার পরে বিয়ে করে নিলি। দেখ, আমি এখন এসব কথা মনে করতে চাই না। কিন্তু আমি তো চাই। আচ্ছা বাদ দে, এখন বল তোকে সুখ দিতে পারে? আমার এসব নিয়ে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই। এই কথা বলে দিয়া ঘরে যাওয়ার সময় লিমন দিয়ার হাত ধরে ফেলে। লিমন, হাত ছাড়। আগে আমার প্রশ্নের উত্তর দে। আমি তোকে হাত ছাড়তে বলছি। না ছাড়বো না। এরপর দিয়া ঘুরে একটা চর মারলো লিমনের গালে। তুই যা এখান থেকে। কেন রে দিয়া, কি হয়েছে? দেখো না খালামণি, লিমন সেই আগের মতো আমার সাথে ঝগড়া করছে। বলছি আমি এখন কাজ করছি, কিন্তু মানছে না। কি রে লিমন, ও তোকে বলছে না এখন কাজ করছে, তাহলে ঝগড়া করছিস কেন? তুমি তো জানো ওর সাথে ঝগড়া না করলে আমার ভালো লাগে না, তাই করি। তাই বলে কাজের সময়? এখন যা তুই ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখ। তা কি রান্না করছিস দিয়া? এই তো দেখো, লিমন রান্নাঘর থেকে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখছে আর রাগে ফুঁসছে। দুপুর 12টার সময় মিটিং শেষ করে বাসায় আসলাম। সবার সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হতে গেলাম। দুপুরে খাবার সময় সবাই একসাথে বসলাম। তা লিমন, তুমি এখন কি করছো? এই তো আব্বুর ব্যবসা দেখাশোনা করছি। ভালো। তা দেশে আসছো না, আবার চলে যাবা? না, আসে আর যাবো না, এখানেই থাকবো চিন্তা করলাম। গুড। এই দিয়া খালুকে মাংস দাও। লিমন, তুমি কিছু নিচ্ছ না যে? না, আমার আর কিছু লাগবে না। আজকে খুব কষ্ট হয়েছে তাই না? না, খালামণি সাহায্য করছে, তাই তেমন কষ্ট হয়নি। তারপর দিয়া নিজেকে ছাড়িয়ে বাকি কাজগুলো করতে চলে গেল। আমিও দিয়ার সাহায্য করতে দিয়ার পেছন পেছন গেলাম। এখন দিয়াকে চিন্তিত মনে হয়, উদাসীন হয়ে থাকে, জিজ্ঞেস করলেও কিছু বলে না। এভাবে যাচ্ছিল দিনকাল। এখন আর দিয়াকে উদাস হয়ে বসে থাকতে দেখি না। আজ সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখলাম দিয়াকে অনেক খুশি খুশি লাগছে। কি ব্যাপার, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ, জানতে পারি? হুম, কেন, আমার জন্য না সারপ্রাইজ? তাহলে আমি জানতে পারবো না কেন? জানতে পারবেন, তার আগে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন। সেটা অফিস থেকে আসার আগে ফোন করলেও পারতে। তখন ফোন করলে কি আর এখন আপনাকে রেস্টুরেন্টে পাঠাতে পারতাম? ওহো, আমি পারবো না। আবার বলেন তো। আর বলতে পারলাম না, কারণ দিয়া ঘুরে তার দু ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো শুয়ে দিল। এভাবে অনেকক্ষণ থাকার পর দিয়া ছেড়ে দিল। এবার বলেন পারবেন না। পারবো, যদি আরেকটা দাও। এখন হবে না, আগে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন। আচ্ছা। এতবার বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রেস্টুরেন্ট এখান থেকে বেশি দূরে নয়, হেঁটে গেলে 10-12 মিনিট লাগে। আরে দুলাভাই, কোথায় যাচ্ছেন? কে যেন পেছন থেকে কথাটা বলল, তাই পেছন ফিরে দেখি লিমন। আরে লিমন, তুমি? তা কোথায় যাচ্ছেন? এদিকে রেস্টুরেন্টে। আর তুমি সেই যে আমার বাসা থেকে আসলে, আর তো আসলে না। কাজে ব্যস্ত, তাই যেতে পারছি না। ও আচ্ছা। আর এদিকে একটা কাজ আছে, তাই যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনার মোবাইলটা একটু দিবেন? আমার একজন ফ্রেন্ডকে ফোন করব, আমার মোবাইলে ব্যালেন্স নাই তাই। আমি তো মোবাইল বাসাতে রেখে আসছি। ও আচ্ছা, তাহলে আমি যাই, ভালো থাকবেন। আর কাজ শেষ হলে আমাদের বাসাতে আইসো। আচ্ছা। তারপর যে যার গন্তব্যে হাঁটা শুরু করলাম। বাসায় দিয়ে আমার মোবাইলে আমাদের যত ছবি আছে তা এক এক করে দেখছিল। তখনই একটা মেসেজ আসে। দিয়া মেসেজটি ওপেন করে পড়ার পর দিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ মেসেজটি ছিল, জানো তুমি কবে দিয়াকে ডিভোর্স দিবা? আমার আর একা থাকতে ভালো লাগছে না, তুমি যত দ্রুত পারো দিয়াকে ডিভোর্স দিয়ে দাও। মেসেজটি পড়ার পর দিয়ার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামছে। আবার দিয়া মনে মনে ভাবছে হয়তো কেউ মজা নেওয়ার জন্য এমন করছে। তাই সে নাম্বারটা উঠিয়ে কল করলো। কল করার সাথে সাথে রিসিভ করে উপাস থেকে মেয়েলি কণ্ঠে। কি ব্যাপার জানো, এই সময় ফোন দিলাম? তুমি তো বলছিলা বাসায় থাকলে কল না দিয়ে মেসেজ দিতে। ও বুঝি তুমি এখনো বাসায় যাও নাই, তাই না? দিয়া আর কিছু শুনতে পারছিল না, তাই ফোন কেটে দেয়। দিয়া কথাগুলো মনে মনে ভাবছে আর কাঁদছে। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রেস্টুরেন্ট থেকে 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় ফেলাম। বাসায় এসে দেখি পুরো বাসা অন্ধকার। বাসায় আলো জ্বালিয়ে টেবিলে বিরিয়ানি প্যাকেট রেখে রুমে গিয়ে দেখি দিয়া নেই।
খাটের উপরে আমার মোবাইল, তার নিচে একটা সাদা কাগজ। সাদা কাগজ বললে ভুল হবে, একটা চিঠি। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। ভেবেছিলাম আপনাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু আপনি আমাকে এত বড় সারপ্রাইজ দেবেন আমি কল্পনাও করতে পারি নাই। কি দোষ করেছি আমি? আপনাকে ভালোবেসে বিশ্বাস করেছি, এটাই আমার দোষ। আমার জন্য পাগলিটা কিভাবে না সারপ্রাইজ দিল, একদম ইমোশনাল করে ফেললো। মোবাইলটা পকেটে ঢুকিয়ে দেয়া দেয়া, কিন্তু কোনো সারা শব্দ নেই। পাগলিটা গেল কই? এত সুন্দর একটা সারপ্রাইজ দিল আর পাগলিটা কোঠায় চুপটি করে বসে আছে। তাই সব কটা রুম ঘুরে দেখি, না কোথাও নেই, বাথরুমেও নেই। কোথায় গেল? দিয়ার তো ছাদে যাওয়ার অভ্যাস, তাই দ্রুত ছাদে গেলাম, কিন্তু না, দেয়া তো ছাদেও নেই। গেল কই? হঠাৎই ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি ভাবি। বাহ, ভালো সময় কল করেছে। ফোনটা ধরে, হ্যালো ভাবি। ছি পারভেজ, ছি, তুমি এত খারাপ, এত নীচ। তোমাকে আমি কত ভালো ভাবছিলাম, আর তুমি একটা লম্পট। কি করে পারলে তুমি আমার বোনের সাথে এমন করতে, যে কিনা তোমাকে এত ভালোবেসেছিল? আর তুমি, ছি। মানে আমি তো কিছুই বুঝতেছি না। আর এদিকে দিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর তুমি কি বলছো এসব? না বুঝার ভান করে লাভ নেই, আমরা সবাই জেনে গেছি। আর দিয়াকে খুঁজে লাভ নেই, ও আব্বুর বাসায় চলে গেছে। যার কিনা অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তার সাথে আমার বোন কি করে থাকবে? তুমি কি বলছো এসব? অন্য মেয়ের সাথে সম্পর্ক মানে? আর অবুঝ যে লাভ নেই। হ্যালো ভাবি, হ্যালো। এ বাবা, এনার আবার কি হলো? এনার আবার কি হলো? কি সব উল্টা পাল্টা বলে ফোন কেটে দিল। আর কি বললো? আমার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে? এটা কেমন কথা? দিয়া ওদের বাসাতে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিয়াকে একটা ফোন দিয়ে দেখি রিং হচ্ছে, ফোন ধরছে না কেন? দিয়াকে বারবার ফোন দিচ্ছি কিন্তু রিসিভ হচ্ছে না। এদিকে আমার শরীরে ঘামের বন্যা বয়ে যাচ্ছে। এক অজানা ভয়ে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে দিয়াও ফোন ধরছে না। আরও কয়েকবার দেওয়ার পর দিয়া ফোন ধরলো। হ্যালো হ্যালো দিয়া, কি হয়েছে? আমার ফোন ধরছো না কেন? আর এখন তুমি কোথায়? আমি দিয়া না, দিয়ার মা বলছি। আসসালামু আলাইকুম মা। দিয়া, কি হয়েছে? হঠাৎ করে না জানিয়ে চলে গেল কেন? কি হয়েছে জানো না? কেন এমন করলে তুমি আমার মেয়ের সাথে? আরে আমি কি করলাম দিয়ার সাথে? আমি তো ওকে ভীষণ ভালোবাসি। আমারও কান্না আসতেছে। কি হয়েছে? আমি যার কারণে দিয়া আমাকে ছেড়ে চলে গেল, আমাকে তো একটা বারো বলতে পারতো। আমি কি এমন দোষ করেছি? কি করনি তুমি? আমার মেয়ের জীবন কেন নষ্ট করলে? আমার মেয়েকে তোমাকে কম ভালোবাসতো, যার কারণে তুমি অন্য মেয়ের সাথে রিলেশন করছো। মানে অন্য মেয়ের সাথে রিলেশন মানে? হ্যালো হ্যালো, উফ, কি হচ্ছে এসব? কথা বলার আগেই ফোন কেটে দিল। আর কি বলবো, অন্য মেয়ের সাথে রিলেশন, এসবের মানে কি? আমাকে জানতে হবে কি করেছি আমি। তাই বাসা থেকে বের হলাম, দিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে দাঁড়িয়ে আছি, কয়েকবার কলিং বেল দিলাম কিন্তু কেউ দরজা খুললো না। আরও কয়েকবার দেওয়ার পর কে যেন দরজা খুললো। দরজা খুলছে, তাই দ্রুত বাসার ভিতরে ঢুকে পড়লাম। কে খুলছে সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমাকে এখন দেয়ার সামনাসামনি হতে হবে। সবাই আমার সাথে কেন এমন করছে? দিয়া, দিয়া কোথায় তুমি? কেন এসেছো এখানে আমার মেয়েকে জ্বালাতে? কি বলছেন এসব? আমি দিয়াকে ভালোবাসি, ওকে জ্বালাবো কেন? দিয়া, দিয়া। ভিতর থেকে দিয়া বের হয়ে আসলো। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। অনেকক্ষণ যাবৎ কান্না করলে যা হয়। আমি কিছু না ভেবে দিয়াকে গিয়ে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোমার? আমাকে না বলে চলে এসেছে কেন? আর সবাই কি বলছে এসব? দিয়া নিজেকে ছাড়িয়ে আমাকে ধাক্কা দিল। আমি 4-5 হাত পিছিয়ে চলে গেলাম। দিয়ার এমন কাণ্ড দেখে চোখ বড় বড় হয়ে গেল। যে মেয়েটাকে জড়িয়ে ধরলে বলতো চুমু দেন, আজ সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এখানে আসছেন কেন? যান এখান থেকে। কোথায় যাব? কেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার কাছে যান। আমি তো শুধু তোমাকে ভালোবাসি। এ কথা আর কয়জনকে বলছে? মানে কি বলছো তুমি? কি বলছি বুঝেন নাই? এ কথা বলে দিয়ে আমার রুম থেকে মোবাইলটা নিয়ে মেসেজ অপশনে গিয়ে সেই মেসেজটা দেখালো। এতক্ষণ পর বুঝলাম সবাই কেন এমন করছে। এই মেসেজটাই যে এটার কারণ হবে বুঝতে পারি নাই। আমি আর কিছু না বলে দিয়ার হাত ধরে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে গিয়ে দিয়াকে খাটের উপর বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। পাগলিটা এখনো কেঁদেই যাচ্ছে। আমি পাশে গিয়ে বসে হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছি। দিয়া এক ঝটকায় আমার হাত সরিয়ে নিল। বাবা, এত রাগ! আমাকে বিশ্বাস করো না? না, করি না। যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করো না? দিয়া এবার কিছুই বলছে না, চুপ করে আছে। বুঝতে পারলাম দিয়া আমাকে বিশ্বাস করে, আবার করে না। দিয়া এক গোলক ধাঁধায় পড়ে গেল, যেখান থেকে আমাকে ওঠাতে হবে। এই মেসেজটাই সব কিছুর মূল। দিয়া কিছু বলছে না, চুপ করে আছে। যে নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারটা উঠিয়ে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পর রিসিভ হলো। হ্যালো লিমা, কি করিস? এই তো ভাইয়া, অফিসের কিছু ফাইল আছে,
সেগুলো চেক করছি। তুমি? আর বলিস না, তোর ভাবি আমার সাথে রাগ করে বাপের বাড়ি চলে আসছে। এখন রাগ ভাঙাতে হবে, তার পাশে বসে আছি। কেন, কি হয়েছে ভাইয়া? ওই যে তোর সেই মেসেজ, আর কথা বললি না তারপর থেকে। কি বলো, এত কিছু হয়ে গেছে? ভাবিকে মোবাইলটা দাও তো। হ্যালো, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, স্বাগতম। তারপর লিমা কল কেটে দিল, আর দিয়া আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। আমি হো হো করে হেসে উঠলাম। দিয়া কিছু না বলে আমার বুকে কিল ঘুষি মারছে। আমি তাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলাম। আমাকে যখন এতই ভালোবাসো তাহলে অবিশ্বাস করলে কেন? আমি তো অবিশ্বাস করিনি। যখন মেসেজটা পড়েছিলাম তখন মনে হয়েছিল কেউ মজা করছে। পরে যখন কল দিলাম আর লিমা না টিমা ওই কথাগুলো বলল, বিশ্বাস না করলে পারলাম না। আসলে আমিও দুঃখিত এমন করার জন্য। লিমাকে যখন আমাদের লাইফ স্টোরি বলছি তখন সে বলল এমন করে তোমাকে বাজিয়ে দেখবে। আমিও সরি আপনাকে অবিশ্বাস করার জন্য। শুধু কি সরি বললে হবে? তুমি তো সবাইকে বলছো, সবাই এখন আমাকে অবিশ্বাস করছে, তার সমাধান কি হবে? যখন আমি বলেছি তাহলে সমাধান আমিই করব। তারপর দিয়া সবাইকে বোঝালো, সবাই ব্যাপারটা বুঝতে পারলো। আব্বু আম্মু তোমাকে ধমক দিয়ে বললো এমন ফাজলামে যেন আর না করি। অফিসে বসে কাজ করছিলাম, তখনই ভাবি ফোন দিল। হ্যাঁ ভাবি বলো। ভাই, তুমি জলদি সিটি হসপিটালে চলে আসো, আমরা দিয়াকে নিয়ে আসছি। আমি আর দেরি না করে সিটি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। হসপিটালে গিয়ে দেখি সবাই বাইরে বসে আছে। আমি কাছে গিয়ে ভাতিজা নাইমকে কোলে নিলাম। আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে হাসি মুখে বের হয়ে আসলো। আমি দ্রুত ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার স্ত্রীর কি অবস্থা? কনগ্রাচুলেশন, আপনার পুত্র সন্তান হয়েছে। মা এবং সন্তান উভয়ই ভালো আছে। থ্যাঙ্কস ডাক্তার, থ্যাঙ্কস। আমরা কি এখন দেখা করতে পারবো? নিশ্চয়ই। সবাই ভিতরে গেল। কেউ বলছে দাদার মতো হয়েছে, কেউ বলছে নানার মতো। আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছি। ভাবি ভাইয়া কই? তোমার ভাইয়া মিষ্টি আনতে গেছে। ছেলেকে পেয়ে কি ছেলের মাকে ভুলে গেছেন? কি করে আমি আমার পৃথিবীকে ভুলে যাব? বলে দিয়ার কপালে একটা চুমু দিলাম। আমাদের ছোট্ট সংসারে নতুন একজন যুক্ত হলো।